আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মোস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল। সংবাদ শিরোনামগুলো। দেশের সবাই এক পরিবারের সদস্য, সবার সমান অধিকার বললেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশে কোনো ভেদাভেদ নেই, ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে মন্তব্য। 53 বছরে প্রথমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল প্রশাসনের মাধ্যমে শিক্ষার্থীদের সিট বরাদ্দ। লেজুর বৃত্তি ছাড়া হলে থাকার সুযোগ পেয়ে উৎফুল্ল শিক্ষার্থীরা। এবং চীনের গুয়াংজুতে 47 দেশের দুদিনব্যাপী শিক্ষা সম্মেলন। শিক্ষা গবেষণায় প্রতিটি দেশকে সর্বোচ্চ বিনিয়োগে বাংলাদেশের আহ্বান। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। আমরা সবাই এক পরিবারের সদস্য, এখানে সবার অধিকার সমান, এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সব ধর্মের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি আরো বলেন, এত বড় দেশে যে কোনো ঘটনা ঘটতে পারে, কিন্তু প্রকৃত তথ্য জানতে হবে এবং সমাধান করতে হবে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ধর্মীয় নেতাদের সঙ্গে জাতীয় ঐক্য নিয়ে প্রধান উপদেষ্টার বৈঠকে বিভিন্ন ধর্ম ও ধর্মীয় সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বিকেল 4টার কিছু পরে বৈঠকে আসেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, বাংলাদেশে কোনো ভেদাভেদ নেই। আমরা যেহেতু এক পরিবারের মানুষ, কাজে এক পরিবারের মানুষ হিসেবে আমাদের সামগ্রিক দায়িত্বটা যেন আমরা পালন করতে পারি, সেই পারিবারিক দায়িত্বটা আমরা যেন সম্পন্ন করতে পারি। সেখানে তথ্যটা হলো বড় বিষয় এবং প্রতিকার। একটা হলো তথ্য, আর হলো প্রতিকার। আমি পেলাম তথ্য, প্রতিকার পাচ্ছি না, এটা সমাধান করতে হবে। সমস্যা হয়ে গেলে সেটা সমাধান করতে হবে। সেই সমাধানটা আমরা কিভাবে করব? এরপর ধর্মীয় নেতারা বক্তৃতা করেন। সবার বক্তব্য শুনে বিভিন্ন ইস্যুতে কথা বলেন প্রধান উপদেষ্টা। রাজনৈতিক গোষ্ঠীকে আমরা এখান থেকে বিতাড়িত করেছি, তারা কিন্তু তাতেই শেষ হয়ে যায়নি, সম্পূর্ণ সমাপ্ত মনে করে নাই। তারা দেশে এবং বিদেশে তারা অবস্থান করছে। তারা সুযোগ পেলেই একটা উস্কানিমূলক কিছু একটা করবে। কাজে সেটার থেকে আমরা কিভাবে এই উস্কানিটাকে চিহ্নিত করতে পারবো এবং উস্কানিতে সাড়া না দেওয়া। এখন আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলছি, খুব দরকারি। সম্প্রীতি আছে বলে আমরা সবাই একমত হলাম যে আমাদের সম্প্রীতি আছে। সম্প্রীতির সঙ্গে আরেকটা জিনিস আমি যোগ করতে চাই, সেটা হলো ভয়। সম্প্রীতি আছে কিন্তু মনের মধ্যে ভয়ও আছে। এই ভয় থেকে কেমনে আমরা উত্তরণ করবো? যেমন আমরা নাগরিক, আমরা নির্ভয়ে নাগরিক। 2 ঘন্টার কিছু বেশি সময় চলা বৈঠকটি শেষ হয় সন্ধ্যা 7টার দিকে। বৈঠক শেষে সরকারের অবস্থান তুলে ধরেন উপদেষ্টা মাহফুজ আলম। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী যে সরকার, এই সরকার যে কোনো মূল্যে যে কোনো ধরনের ষড়যন্ত্র রুখতে প্রোঅ্যাক্টিভ কাজ করবে। কোনো ধরনের রিঅ্যাকশনারি কাজ এই সরকার করবে না। কোনো ধরনের হঠকারিতা এই সরকার আশ্রয় দিবে না, প্রশ্রয় দিবে না। ও আমরা যত বেশি ন্যাশনাল কনসেনসাস ক্রিয়েট করা যায় সেই দিকে আমরা এগোবো এবং আমরা আমাদের অন্তর্গত শক্তি, আমাদের দেশের ভেতরকার শক্তি, ভেতরকার সংহতি শক্তি বৃদ্ধি করব। বাইরে যতই ষড়যন্ত্র হোক না কেন, আমরা যদি ভেতরে এই দেশের মধ্যে ঐক্যবদ্ধ থাকি রাজনৈতিকভাবে, সাম্প্রদায়িকগত জায়গা থেকে এবং আরও অন্যান্য ক্ষেত্র বিশেষ আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, বাইরে যত অপপ্রচার চলুক বাংলাদেশ এগিয়ে যাবে। এটাই হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলেছেন। উপদেষ্টা মাহফুজ আলম বলেন, জাতীয় ঐক্য নিয়ে প্রধান উপদেষ্টার এমন সংলাপ চলবে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মের নেতারা বলেছেন, বাংলাদেশে পারস্পরিক সম্পর্ক বজায় রাখার যে ঐতিহ্য তা বিশ্বের অনেক দেশে নেই। সব ধর্মের ধর্মীয় মূল্যবোধ এবং ভালোবাসার সম্পর্কে ফাটল ধরাতে একটি চক্র কাজ করছে। প্রধান উপদেষ্টার সঙ্গে ধর্মীয় নেতাদের বৈঠকে এমন মন্তব্য করেছেন তারা। আমরা বাংলাদেশের মানুষ কেমন আছি, বিশেষ করে আমাদের অন্য ধর্মাবলম্বী যারা আছেন মুসলিম ছাড়া, তারা কেমন আছেন, তারা তাদের সেই অবস্থা ব্যক্ত করেছেন।
তো আমরা লক্ষ্য করেছি যে এখানে আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ চমৎকার ধর্মীয় সম্প্রীতি বজায় আছে। সেটিকে সামনে আরও কিভাবে ভালোভাবে ধরে রাখা যায় সেজন্য আজকে আমরা কথা বলেছি, সবাই মন খুলে সবাই যার যার মতামত ব্যক্ত করেছেন। আমাদের বাংলাদেশে এই ধরনের একটা সংলাপের ব্যবস্থা করা হয়, সারা পৃথিবীর মিডিয়া যেন জানতে পারে যে বাংলাদেশের মানুষ তারা সম্প্রীতির মানুষ, তারা মিলেমিশে থাকে, তারা একসাথে পথ চলে। আরেকটা বিষয় বলা হয়েছে, আমাদের এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের বাংলাদেশে প্রত্যেকটা মানুষ অনেক ধৈর্যের পরিচয় দিচ্ছে, যে আমাদের একজন অ্যাডভোকেট মারা গেছে, তারপরে ভারতীয় মিডিয়াতে অনেক রকমের, যদিও মেইন স্ট্রিমের মিডিয়াতে না কিন্তু ছোটোখাটো মিডিয়াতে অনেক উস্কানিমূলক কথা বলা হচ্ছে, কিন্তু আমরা বাংলাদেশের মানুষ, আমরা যে আসলে সম্প্রীতির মানুষ, যে আমরা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছি। আমরা প্রত্যেকে ধর্মগুরুগণ একটা ঐক্যমতে এসেছি যে আমরা সম্প্রীতির দেশ চাই। আমরা অবশ্যই বলেছি আমরা ভালো আছি, বাংলাদেশে ভালো আছেন তো? আমরা বাংলাদেশে ভালো আছি, আমাদের কোনো সমস্যা নাই। আমরা বলেছি যেখানে যেখানে সমস্যা ছিল আমরা সেটা উল্লেখ করেছি, ওনাকে জানিয়েছি। আমরা বাংলাদেশে যারা আছি, এই তো বললাম যে বিভিন্ন ধর্মগুরুরা আজকে আমরা উপস্থিত হয়েছি, কারোর মধ্যে কোনো বিভেদ নেই। তবে বিভেদটা কোথায়? বিভেদ তো হচ্ছে, বিভেদটা কে করছে? এবং এই যারা করছে তাদেরই লোক ওখানে বসে এই প্রোপাগান্ডাটা ছড়াচ্ছে। আমাদের বাংলাদেশে একজন মুসলিমকে অমুসলিম কর্তৃক নির্মমভাবে প্রকাশ্যে দিবালোকে হত্যা করার পরে বাংলাদেশ শান্ত। আমাদের দুইজন হাফেজ ছাত্রকে হত্যা করা হয়েছে, তারপরেও কোনো বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা হয় নাই। ঐক্যবদ্ধ হয়েছি, যে মিডিয়ায় অপপ্রচার চালাচ্ছে তাদের আমরা প্রতিরোধ করব। আমরা ঐক্যবদ্ধ আছি, এই সরকারকে আমরা সহযোগিতা করব। যশোরের বাজারগুলোতে শীতের সবজির সরবরাহ বাড়লেও দাম তেমন কমেনি। এই মুহূর্তে যশোরের বড় বাজারে আছেন আকরামুজ্জামান, সরাসরি যাচ্ছি তার কাছে। আকরাম, বড় বাজারের সবজির দাম নিয়ে ক্রেতারা কি বলছেন? আপনাকে জানাই যে মৃত্তিকা আপনাকে জানাই যে যশোর হচ্ছে দেশের সর্ববৃহৎ দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা। এই জেলা হচ্ছে সবজি উৎপাদনের জন্য একটি উদ্বৃত্ত জেলা। বলা হয় এই জেলার যে সবজি উৎপাদন হয় তার 60% দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। বছর জুড়েই এখানে নানান জাতের সবজি চাষ হয়, তবে শীত মৌসুমে এখানে সবজির সরবরাহ বেশি থাকে। তবে আমরা এবছর দেখতে পাচ্ছি ব্যতিক্রম, শীত মৌসুম চলে আসলেও এখনো পর্যন্ত আমরা বাজারে শীতের সরবরাহ দেখতে পাচ্ছি, কিন্তু কাঙ্ক্ষিত সেই দাম পাচ্ছি না। এর কারণ হিসেবে এখানকার ব্যবসায়ী এবং চাষিরা জানিয়েছেন গত কয়েক মৌসুমের চেয়ে এবছরে পর্যাপ্ত পরিমাণ যশোরে বৃষ্টিপাত হয়েছে, যে বৃষ্টিপাতের কারণে 2 থেকে 3 দফা শীতকালীন আগাম জাতের সবজি নষ্ট হয়ে যায়। সেই নষ্ট হয়ে যাওয়ার কারণে বাজারে সরবরাহ কমে এর দাম বৃদ্ধি পেয়েছে। সেই দাম বৃদ্ধি পাওয়ার পর মাত্র কয়েকদিন ধরে আমরা দেখছি এখানে সবজির সরবরাহ বেড়েছে, কিন্তু কাঙ্ক্ষিত যে দাম কমার যে প্রবণতা সেটি এখনো সেই মাত্রায় দেখা যায়নি। তবে ব্যবসায়ীরা বলছে ইতিমধ্যে কিছু কিছু শীতকালীন সবজির দাম কমতে আছে, সামনের দিকে আরো সরবরাহ বাড়বে এবং সরবরাহ বাড়লে দাম আরো কমে যাবে, এটাই তারা আমাদেরকে জানিয়েছে। তবে বাজার ব্যবস্থাপনার নানা অনিয়মের কথা তারা জানিয়েছেন যে বাজারে যে সরকারি সংস্থা থাকে তারা যদি সঠিকভাবে এর তদারকি করে, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ করে, তাহলে এই বাজার পরিস্থিতি আরো অনেকটা নিয়ন্ত্রণে আসবে বলে এখানকার ক্রেতারা আমাদেরকে জানিয়েছে। আমি এখানে দেখেছি যে আজকের যে এই বাজারে যে সমস্ত সবজি আছে তার প্রতিটা সবজি 60 থেকে 70 টাকা উপরে বিক্রি হচ্ছে, কোন কোন সবজি 100 টাকার উপরে বিক্রি হচ্ছে। এখানে নতুন আলু বিক্রি হচ্ছে 100 টাকা করে, পুরনো আলু বিক্রি হচ্ছে আপনার 80 টাকা করে। এখানে ফুলকপি বিক্রি হচ্ছে 60 টাকা করে, বেগুন বিক্রি হচ্ছে 60 টাকা করে, একটা লাউ 70 থেকে 80 টাকা, এইভাবে বিভিন্ন জাতের সবজি বিক্রি হচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ। ধন্যবাদ আকরাম আপনাকে।
গত 53 বছরে এই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল প্রশাসনের মাধ্যমে শিক্ষার্থীদের সিট বরাদ্দ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে সব ছাত্রকে সিট বরাদ্দ দেওয়া সম্ভব হয়েছে, তবে ছাত্রের সংখ্যা বেড়ে যাওয়ায় 30% ছাত্রের সিট দেওয়া যায়নি। কোনো রাজনৈতিক ছাত্র সংগঠন বা দলের লেজুর বৃত্তি ছাড়া বৈধভাবে হলের থাকার সুযোগ পেয়ে উৎফুল্ল শিক্ষার্থীরা। মাসরুর শাকিলের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের জন্য 14টি ও ছাত্রীদের জন্য 5টি আবাসিক হল রয়েছে। প্রথম বর্ষ থেকেই শিক্ষার্থীদের হলে সিট পাওয়ার কথা থাকলেও বছরের পর বছর ছাত্র সংগঠনগুলো হলে সিট বরাদ্দ নিয়ন্ত্রণ করত। সিট রাজনীতির জিম্মি করে শিক্ষার্থীদের মিছিলে যেতে বাধ্য করা হতো, এমনকি গেস্ট রুম ও গণরুম কালচারও তৈরি করেছিল ছাত্র সংগঠনগুলো। জুলাই গণঅভ্যুত্থানের পর এই প্রথম সব হলের শিক্ষার্থীরা হল প্রশাসনের মাধ্যমে সিট বরাদ্দ পেয়েছে। টোটালি হলের নিয়ন্ত্রণ, হল প্রশাসনের নিয়ন্ত্রণ, সমস্ত কিছু নিয়ন্ত্রণ হাতে চলে গেছে। আগে মনে করেন ছাত্রলীগ ছিল, তো আমাদের 1 বছর 1.5 বছর বা 2 বছর মানে গণরুমে থাকতে হইতো, মনে করুন 20 জন 30 জন এক রুমে থাকতে হইতো। এখন আর সেটা নাই। আমার সিট আমি আমার নিজের সিটে থাকতে পারতেছি, এটা আমি মনে করি যে অনেক একটা বড় পাওয়া। বেশিরভাগ শিক্ষার্থীকে হলে সিট বরাদ্দ দিতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ছাত্র যারা তাদের শতভাগ সিট নিশ্চিত করা হচ্ছে। কিভাবে সম্ভব হলো? কারণ হচ্ছে অছাত্র, বহিরাগত এবং যারা মাস্টার শেষ করতো তারা অবস্থান করতো, যার সংখ্যাটা 30% বা 40% ছিল। বিশ্ববিদ্যালয়ে ছাত্রের সংখ্যা বেড়ে গেলেও তাদের জন্য আবাসিক হল বাড়েনি, তাই এবারও হলে সিট পাননি 30% ছাত্রী। এক্সিস্টিং যে হল 5টা আছে সেগুলোতে আমরা 500-র মতো সিট বাড়িয়েছি। আগামী বছর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যত মেয়ে শিক্ষার্থী ভর্তি হবে তাদেরকে রেসিডেন্ট স্কলারশিপ বা আবাসিক স্কলারশিপ দেওয়া হবে 3 থেকে 5,000 টাকা অবস্থান ভেদে এবং এলাকা ভেদে। আবাসিক হলে ছাত্র সংগঠনগুলোর অপরাজনীতি বন্ধ হওয়ায় সৃষ্টিশীল সাংস্কৃতিক ও সহশিক্ষা কার্যক্রমের চর্চা বেড়েছে বলে মনে করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরও পুলিশের গুলিতে নিহত ও আহত হয় আন্দোলনকারী অনেক ছাত্র জনতা। অঙ্গহানি এবং দৃষ্টিশক্তি হারিয়ে যেসব ছাত্র জনতার অনেকের দিন কাটছে হাসপাতালে, অনেকের সামনেই অনিশ্চিত ভবিষ্যৎ। লায়লা নওশিনের রিপোর্টে বিস্তারিত। 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর সারা দেশে ছাত্র জনতা যখন রাজপথে বিজয় মিছিলে, সে সময় মিরপুর 2 নম্বরে পুলিশের স্প্রিন্টার এসে লাগে চাঁদপুরের ব্যবসায়ী মোহাম্মদ শরীফের চোখে। ডান চোখের আলো পুরোপুরি নিভে যায় তার। স্প্রিন্টারের আঘাতে নষ্ট হয়ে যাওয়া সেই চোখের আলো ফিরে পাওয়ার সম্ভাবনা নেই বলে জানান শরীফ। সারা শরীরে স্প্রিন্টার লাগছে, কিন্তু সবচেয়ে গুরুতরভাবে আমার এই ডান চোখে লাগছে, এটা একবারে চিরতর অন্ধ হয়ে গেছে। আর ডাক্তাররা এখন চেষ্টা করতেছে যে আমার চোখের যেন সৌন্দর্যটা থাকে, এই চেষ্টাটাই তারা চালাচ্ছে। কিন্তু এই রাষ্ট্রের কাছে আমাদের অনেক কিছু চাওয়ার ছিল, এখন আর আমাদের কিছু একটা চাওয়ারও নেই। তারা আমাদের সাথে একটাই বলছে যে আমাদের ট্রিটমেন্ট চলতেছে। হ্যাঁ, ট্রিটমেন্ট চলতেছে, আমাদের ভাইদের পাও কাটা হচ্ছে, হাত কাটা হচ্ছে, কারো চোখ যাচ্ছে বা কারো চোখ তুলে নিতে হবে। যারা 2 চোখে অন্ধ হয়েছে তারা আর দেখবে না। রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন নারায়ণগঞ্জের সম্রাট হোসেন গুলিবিদ্ধ চোখ নিয়ে তারও এক অনিশ্চিত যাত্রা। দাবি জানালেন উন্নত চিকিৎসার। মোটামুটি 50-60টার মতো গুলি আছে। এই পর্যন্ত চোখের ভিতরে 3টা আছে, 2বার অপারেশনের পরে বের করতে পারিনি। আর ঘাড়ে এবং পিঠে, হাতে এখনো কিছু কিছু জায়গায় গুলি আছে, এগুলো বের করা হয় নাই। নতুন করে আমাদের দেশে যারা দেশ চালাবে বা আছে ওদের কাছ থেকে আমরা ভালো কিছু আশা করি, এটাই যাতে আমরা ভালো ট্রিটমেন্ট বা অপারেশনের বেলা আমাদের ভালো ট্রিটমেন্ট হয়। এখন পর্যন্ত উন্নত চিকিৎসার জন্য কয়েকজনকে বিদেশে নেওয়ার কথা জানিয়েছেন দায়িত্বরত ছাত্র প্রতিনিধি। এখন তারা যখন অনেকে জানতে পেরেছে যে না, এখন চিকিৎসাটা সুনিশ্চিত হচ্ছে, এটা ফ্রি ট্রিটমেন্টের ব্যবস্থা হচ্ছে বা বাইরে নেওয়ার যে ব্যবস্থাটা হচ্ছে, অনেকে আস্থা ফিরে এসেছে এবং ঢাকার বাইরে থেকে যে মানুষগুলো এখানে আউটডোর থেকে ট্রিটমেন্ট নিয়ে গিয়েছিল তারা আবার পুনরায় ভর্তি হওয়ার জন্য এই হসপিটালে ফিরে আসছে। উন্নত চিকিৎসার পাশাপাশি রাষ্ট্র থেকে যথাযোগ্য মর্যাদা দেওয়ার দাবি জানিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে চোখ হারানো আহতরা। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। চীনের গুয়াংজুতে শেষ হয়েছে 47টি দেশের 2 দিনব্যাপী শিক্ষা সম্মেলন। সম্মেলনে অংশ নেওয়া প্রতিনিধিরা বলেছেন উচ্চশিক্ষায় প্রতিটি দেশকে যৌথ গবেষণায় এগিয়ে আসতে হবে। শিক্ষা ও গবেষণায় প্রতিটি দেশকে সর্বোচ্চ বিনিয়োগের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। চীনের গুয়াংজু থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন মোস্তফা মল্লিক। চীনের গুয়াংজুতে দ্বিতীয় বেল্ট অ্যান্ড রোড চাইনিজ ইউনিভার্সিটি অ্যান্ড ওভারসিজ পার্টনার এক্সচেঞ্জ কনফারেন্স। আয়োজক মালয়েশিয়া এডু। বিশ্বের 47টি দেশের মধ্যে অংশ নেয় বাংলাদেশও।
বাংলাদেশ থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইউনিভার্সিটি অংশ নেয়। বাংলাদেশ থেকে যোগ দেয়া প্রতিনিধিরা বলছেন, চীন বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার। বাংলাদেশি শিক্ষার্থীরা যাতে চীনের কাছ থেকে বেশি সুযোগ সুবিধা ভোগ করতে পারে সেই আহ্বান জানানো হয়েছে। আন্তর্জাতিক যে যোগাযোগ সম্পর্ক সেটাকে বৃদ্ধি করাটাকে প্রচন্ড গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশ তাদের আন্তর্জাতিক যে সম্পর্ক সেই সম্পর্কে অন্যতম একটা জায়গা। এই সকল কান্ট্রির সাথে একটা যোগাযোগ বা বন্ডিং ডেভেলপ করা, যে এক্সচেঞ্জ প্রোগ্রাম, জয়েন্ট রিসার্চ করার যে সুযোগ তৈরি হয়েছে সেটা এক প্রশংসনীয়, এবং এটা সদ্ব্যবহার করে আমরা আসলে বাংলাদেশের এডুকেশন সিস্টেমে এবং আমাদের রিসার্চে আরো এগিয়ে যাওয়ার জন্য একটা পথ হয়তো আরেকটা দ্বার খুলছে আমাদের জন্য। আয়োজকরা বলেছেন, বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ স্থাপনই সম্মেলনের উদ্দেশ্য। BRI বেল্ট অ্যান্ড রোড চাইনিজ সেন্টার যে মিশন আছে, যে ভিশন আছে, যে এডুকেশন চাইনিজ এডুকেশনটা ওভারসিজে প্রমোট করা। চায়না সহ বিভিন্ন দেশ থেকে তাদের অনেক ভালো ওয়েল রেপুটেড ইউনিভার্সিটি অংশগ্রহণ করেছে। শিক্ষার ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে আরো অনেক সুযোগ সুবিধা দিচ্ছে, ইনক্লুডিং আপনার কিছু স্কলারশিপের ব্যবস্থা করবে। সম্মেলনে বিশ্বের শীর্ষস্থানীয় 61টি বিশ্ববিদ্যালয় অংশ নেয়। বেল্ট অ্যান্ড রোড চাইনিজ ইউনিভার্সিটির এই দ্বিতীয় সম্মেলনে বিশ্বের 47টি দেশের যারা শিক্ষা সংশ্লিষ্টরা আছেন তারা বলছেন, সারা বিশ্বেই বিশ্ববিদ্যালয়গুলোর যৌথ গবেষণা বাড়ানো প্রয়োজন। একই সঙ্গে তারা আরেকটি জিনিস বলেছেন, সেটি হচ্ছে যে পিছিয়ে থাকা দেশগুলোর শিক্ষা খাতকে উন্নয়নের জন্য এগিয়ে থাকা দেশগুলোর সহযোগিতা খুব বেশি প্রয়োজন। চীনের গুয়াংজু থেকে মুস্তাফা মল্লিক, চ্যানেল। পরিবেশগত বৈশিষ্ট্য, টেকসই ফিচার, আধুনিক উপাদান ও নান্দনিকতা নিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের আর্ক উইক শুরু হয়েছে। স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের সেরা ক্লাস প্রজেক্ট নিয়ে এই আয়োজন। আধুনিক স্থাপত্য সম্পর্কে জানতে উপকৃত হবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আর্ক উইক সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্যই উন্মুক্ত। বিস্তারিত জানাচ্ছেন জাকিয়া আক্তার। দেশের স্থাপত্য শিল্পকে পরিবেশ বান্ধব, ভবিষ্যৎমুখী ও আধুনিকতার ছোঁয়ায় এগিয়ে নিতে প্রতি বছরই স্থাপত্য সপ্তাহের আয়োজন করে ব্র্যাক ইউনিভার্সিটি স্কুল অফ আর্কিটেকচার অ্যান্ড ডিজাইন। বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলনে জায়গা করে নেওয়া সেরা ক্লাস প্রজেক্টগুলো নিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর। একটা 2 ডাইমেনশন থেকে 3 ডাইমেনশনের উৎপত্তি, বিভিন্ন জায়গার কে ইউজ করে কিভাবে করা যেতে পারে, সে একটা হোলিস্টিক জিনিসটা এখানে প্রত্যেকটা জিনিসই এসছে। স্থাপত্যের খুঁটিনাটি সহ মূল ভিত্তি সম্পর্কে জানতে ব্র্যাক ইউনিভার্সিটির এই আয়োজনে অংশ নেয় অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। যারা আর্কিটেকচার পড়তে চান বা আর্কিটেকচার ব্যাপারে জানতে চান, এক্সিবিশন তাদের অনেক হেল্প করবে। আমরা যত দেখবো তত আর কি শিখবো, এই জন্য এটা আর কি আমাদের জন্য অনেক হেল্পফুল হয়। সবার আইডিয়াস একসাথে আমরা দেখতে পাচ্ছি, ডিফারেন্সিয়েট করতে পারছি, এক একজনের নলেজ এক্সচেঞ্জ করতে পারছি, ভালো লাগছে। ইতিহাস ও আধুনিকতার সংযোগ রেখে স্থাপত্য শিল্প নির্মাণে শিক্ষার্থীরা যেন এগিয়ে আসতে পারে সেই প্রয়াস এই আয়োজনে। বেস্ট আউটপুট যেগুলো হয়েছে ওগুলোকে নিয়ে জাস্ট একটা আইডিয়া শেয়ারিং করা। যারা ফার্স্ট ইয়ারে তারও একটা গ্লিম্পস পেয়ে যায় যে আমি যখন 5th ইয়ারে আস্তে আস্তে যাব তো আমার মানে জার্নিটা কেমন হবে, এবং ওরা এখান থেকে ইন্সপায়ার্ড হয়। স্টুডেন্টরা ইনভলভ হচ্ছে, ওভারঅল ফ্যাকাল্টিরা ইনভলভ হচ্ছে, এবং মোটামুটি একটা ইন্টারেক্টিভ একটা সেশন হয়ে থাকে। দেশের ভবিষ্যৎ স্থাপত্য শিক্ষায় উদ্ভাবনের ভিত্তি রচনা করতে বদ্ধপরিকর ব্র্যাক বিশ্ববিদ্যালয়। প্রথম হচ্ছে এই এক্সিবিশন, তারপর হচ্ছে অল ইউনিভার্সিটি স্টুডেন্টস আর্কিটেকচার স্টুডেন্ট ডিজাইন কম্পিটিশন হবে, পাবলিক লেকচার আছে। ছাত্র ছাত্রীদের ক্রিয়েটিভ যে এবিলিটি আছে সেটাকে বের করে নিয়ে আসি, যাতে তারা ভবিষ্যতে বাংলাদেশের জন্য সুন্দর পরিবেশ করতে পারে। 7 দিনের এই আয়োজনে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও তাদের অভিজ্ঞতা তুলে ধরতে পারবে। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। দর্শক, এবারে চলে যাচ্ছি বিরতিতে। বিরতির পর অন্যান্য সংবাদের সাথে থাকছে বিশ্বকাপ খেলা নিশ্চিত করা যুব হকি দলের সংবর্ধনা। হকি ফেডারেশন সভাপতি বিমান বাহিনী প্রধান দিলেন 5 লাখ টাকার অর্থ পুরস্কার। দর্শক, ফিরে এলাম বিরতির পর এবং প্রথমে নিটোল টাটা কৃষি সংবাদ।
নীলফামারীতে আমন ধান ঘরে তুলতে ব্যস্ত কৃষক। সারাদিনই চলে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। বিঘা প্রতি কয়েক দফা কীটনাশক ও সার প্রয়োগে ধানের ফলন কয়েক বছরের তুলনায় ভালো হলেও তেমন একটা লাভ হচ্ছে না কৃষকের। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। নানা প্রতিশ্রুতি ও উদ্যোগের পরও দখল দূষণমুক্ত হয়নি রংপুর শহরের লাইফলাইন শ্যামাসুন্দরী খাল। কার্যকরী পদক্ষেপ ও ব্যবস্থাপনার অভাবে পরিচ্ছন্নতা কার্যক্রমের 7 মাস পার না হতেই ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে খালটি। 134 বছরের ঐতিহ্যবাহী এই খালের প্রাণ ফেরাতে সংস্কার সহ দ্রুত উন্নয়ন কার্যক্রম সচলের দাবি জানিয়েছেন নগরবাসী। এবারে খেলার খবর। দেশে ফিরে উষ্ণ সংবর্ধনা পেল জুনিয়র বিশ্বকাপ হকিতে জায়গা করে নেওয়া বাংলাদেশ যুব হকি দল। যুব এশিয়া কাপ টুর্নামেন্টে পঞ্চম হয়ে ফেরা এবং জুনিয়র বিশ্বকাপে নাম লেখানো দলকে নগদ 5 লাখ টাকা বোনাস তুলে দেন হকি ফেডারেশন সভাপতি এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বিশ্বমঞ্চে ভালো খেলতে যুব হকি দলের জন্য প্রয়োজনীয় সবকিছু করার প্রতিশ্রুতি দিয়েছেন বিমান বাহিনী প্রধান। আরিফ চৌধুরী রিপোর্ট। ওমানের মাস্কাট থেকে জুনিয়র বিশ্বকাপে নাম লিখিয়ে সকালে ঢাকায় ফিরে বাংলাদেশ যুব হকি দল। 10 দলের যুব এশিয়া কাপ খেলতে গিয়ে টুর্নামেন্ট শেষ করেছে পঞ্চম হয়ে। তবে আসল কাজটি হয়েছে এই ফলাফল তাদের আগামী বছরের জুনিয়র বিশ্বকাপের টিকিট পাইয়ে দিয়েছে। 23 সদস্যের দলকে 5 লাখ টাকার চেক তুলে দেন হকি সভাপতি ও এয়ার চিফ। বিশ্বমঞ্চে যাওয়ার আগে বিশ্বমানের প্রস্তুতির কথা বারবার সামনে এনেছেন যুব হকি দলের খেলোয়াড়রা। ইউরোপের দলগুলোর বিপক্ষে বেশি বেশি ম্যাচ খেলার সুযোগ চান তারা। ওয়ার্ল্ড কাপ যেহেতু এখানে এশিয়ার পাশাপাশি ইউরোপের দেশগুলো আসবে, আমাদের ইউরোপের দেশগুলোর সাথে খেলার কোনো এক্সপিরিয়েন্স নেই। সো আমরা যদি এই ইউরোপের দেশগুলোর সাথে প্র্যাকটিস ম্যাচ খেলতে পারি বেশি করে, তাহলে দেখা যাবে তাদের যে টিম ক্যাপাবিলিটি বা তাদের যে খেলার স্পিড, তারা কেমন স্ট্রাকচারে খেলে, আমাদের ওই আইডিয়াটা হবে। যতটুকু ইমপ্রুভ করছি আমরা, এর থেকে আরও বেশি ইমপ্রুভ করা লাগবে, কারণ বর্তমান প্রেক্ষাপটে ইউরোপ কান্ট্রির প্লেয়ারদের সাথে যদি আমরা খেলতে যাই, ওদের সাথে তাল মিলিয়ে আমাদের খেলা লাগবে। অর্জনের সেলিব্রেশন উপভোগ করার সাথে সাথে বিজয়ীদের সতর্ক করেছেন হকি সভাপতি এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বর্তমান যুগের হকি অনেক পরিবর্তিত এবং এখানে অনেক ফিজিক্যাল হয়ে গেছে খেলাগুলি, অনেক টেকনিক্যাল থেকে ফিজিক্যাল হয়ে গেছে, অনেক ফাস্ট হয়ে গেছে খেলা। তো ওদের সাথে আমরা সত্যি কম্পিট করতে হলে আমাদেরকে অনেক প্রস্তুতি নিতে হবে। প্রথম বিশ্বকাপে আপনারা বিশ্বকাপের আশা করাটা বেশি হয়ে যাবে। 1 বছর সময়, অনেক সময়, অল্প সময় আমি বলবো না, উইল গিভ আওয়ার বেস্ট এফর্ট, যতটা সম্ভব তাদেরকে প্রস্তুত করবো। আগামী বছরের ডিসেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে হকি জুনিয়র বিশ্বকাপ। প্রথমবারের মতো বিশ্বমঞ্চে নামবে লাল সবুজের কোনো হকি দল। আরিফ চৌধুরী, চ্যানেল আই, ঢাকা। দর্শক, সবশেষে সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দেশের সবাই এক পরিবারের সদস্য এবং সবার সমান অধিকার বললেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশে কোনো ভেদাভেদ নেই, ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে মন্তব্য। 53 বছরে প্রথমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল প্রশাসনের মাধ্যমে শিক্ষার্থীদের সিট বরাদ্দ, লেজুর বৃত্তি ছাড়া হলে থাকার সুযোগ পেয়ে উৎফুল্ল শিক্ষার্থীরা। এবং চীনের গুয়াংজুতে 47 দেশের 2 দিনব্যাপী শিক্ষা সম্মেলন, শিক্ষা গবেষণার প্রতিটি দেশকে সর্বোচ্চ বিনিয়োগে বাংলাদেশের আহ্বান। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এবং যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল এখনকার সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।